বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি। আন্ডারগ্রাউন্ডে তাণ্ডব চালালে কঠোরভাবে দমন করবে সরকার। ৭৫-এর পর স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার অংশীদার করা হয় বললেন প্রধানমন্ত্রী। হত্যা তদন্তে আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত হওয়ার আহ্বান। ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়ককে দেয়া হলো পরিবারের কাছে। গ্রেফতারকৃত সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তির দাবি সুশীল সমাজের। এবং মুষলধারার বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজট, সীমাহীন ভোগান্তিতে কর্মজীবী মানুষ, পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলো জামায়াত শিবিরের রাজনীতি। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর পরপরই এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত শিবিরের মতো সব অপশক্তি মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে। আর আইনমন্ত্রী জানালেন, নিষিদ্ধ করার পরে আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও তা মোকাবেলা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। নির্বাহী আদেশে রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হল জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি। সচিবালয়ে নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নিষিদ্ধের পর জামাত শিবির কোনো সহিংসতা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওদের বিরুদ্ধে তো আমরা সেই ৭১ থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। এদিকে সচিবালয়ে আইনমন্ত্রী জানান, নিষিদ্ধ করার পর দলটি আত্মগোপনে চলে গেলেও সেটাকেই মোকাবেলা করবে সরকার। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। অপরদিকে কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেন তথ্য প্রতিমন্ত্রী। একটি মৃত্যুও আমাদের কাছে কাম্য ছিল না। আজকে যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে, আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম, কারণ প্রতিটি মৃত্যু এবং হতাহত আমাদের বুকের উপরে ভারী হয়ে আটকে আছে। আন্দোলনে জড়িত কোনো সাধারণ শিক্ষার্থী হয়রানি না করার আশ্বাস দেন তথ্য প্রতিমন্ত্রী। যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল, স্লোগান দিয়েছে, পানি ডিস্ট্রিবিউট করেছে, তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয়, তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে নাজেহাল না হন। কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নিষিদ্ধ ঘোষণার পরও জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে সহিংসতা চালাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করার কথা জানান তিনি। শোকের মাস আগস্ট উপলক্ষে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্ন, সাম্প্রতিক সহিংসতায় মৃত্যুর দায় কে নেবে? সুষ্ঠু তদন্তের স্বার্থে আন্তর্জাতিক সংস্থাগুলোকে যুক্ত হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। নাসির উদ্দিনের প্রতিবেদন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্মরণে পুরো মাস জুড়েই নানা কর্মসূচি পালন করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথম দিন কৃষিবিদ ইনস্টিটিউশনে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ পরবর্তী সময়ের নানা উত্থান পতন তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করার চক্রান্ত হয়েছে, যা কাটিয়ে ওঠা ছিল আওয়ামী লীগের সামনে বড় চ্যালেঞ্জ। অনেক কিছুই সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা করতে পেরেছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই শহীদের রক্তের মূল্য আমাদের দিতে হয়েছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা প্রশ্ন রাখেন, শতভাগ দাবি আদায়ের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার যুক্তি কি? আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, তাকে ঝুলিয়ে রাখা হলো পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে।
তার অভিযোগ, আন্দোলনের আড়ালে জামাত শিবিরের জঙ্গিরাই সারা দেশে নৈরাজ্য চালিয়েছে, এজন্যই রাজনৈতিকভাবে এদের নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। মৃত্যু এবং সহিংস ঘটনার সুষ্ঠু বিচার হবে উল্লেখ করে চাইলে এর তদন্তে আন্তর্জাতিক সংস্থাগুলো যুক্ত হতে পারে বলেও জানান সরকার প্রধান। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে জামাত শিবির ও বিএনপি তাদের সন্ত্রাসের রাজত্ব কায়েমের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ এলে একথা বলেন তিনি। বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব নূর ইলাহি মিনা। বলেন, সম্পদ ধ্বংস এবং জীবনহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইতালির রাষ্ট্রদূত। সাম্প্রতিক সহিংসতা প্রধানমন্ত্রী যেভাবে সামাল দিয়েছেন, ইতালির রাষ্ট্রদূত তার প্রশংসা করেছেন। রংপুরে নিহত আবু সাইদকে দিয়েই 5 জুলাই তদন্ত শুরু করবে বিচার বিভাগীয় কমিশন। 16 থেকে 21 জুলাই সংঘটিত সহিংসতায় হতাহত, ক্ষতির পরিমাণ এবং দোষীদের চিহ্নিত করতে রংপুর যাবে বিচারপতি দিলিরুজ্জামান নেতৃত্বাধীন গঠিত 3 সদস্যের কমিশন। বিকেলে সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। তিনি জানান, কমিশনের অস্থায়ী কার্যালয়, সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টার সহ যাবতীয় তথ্য পাঠাতে একটি ইমেইলও চালু করা হয়েছে। তদন্তে কেউ প্রভাবিত করার চেষ্টা করলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান দিলিরুজ্জামান। প্লেস অফ অকারেন্সগুলো পরিদর্শন করব এবং প্রয়োজনীয় সাক্ষী যারা ওখানে আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করব। 5ই অগাস্ট 2024 সাইদের বিষয়ে সকাল 9টা থেকে আমরা সাক্ষ্য গ্রহণ। 6 তারিখে ওখানে 3 জন ব্যক্তি, সাজ্জাদ হোসেন, মুসলিম উদ্দিন মিলন, মোহাম্মদ মানিক মিয়া, তাদের সাক্ষ্য গ্রহণ করব আমরা 6ই আগস্ট 2024 তারিখে। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। দুপুরে ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল বিষয়টি নিশ্চিত করেন। গেল শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরদিন শনিবার সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। এদিকে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নেয়া সুশীল সমাজের প্রতিনিধিরা গ্রেফতারকৃত সব শিক্ষার্থীকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান। সার্বিকভাবে যে পরিস্থিতি সৃষ্টি করেছে এই সংস্থাগুলো, তার পেছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা ধারণা সৃষ্টি করে ফেলেছে। তারা নিজেরা সম্পূর্ণ ভুল ধারণা, আমি বলছি সেই ধারণা হচ্ছে তারা বিচারহীনতা। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এভাবে বিদেশি হস্তক্ষেপ চাওয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল। ইউনূসের এমন কর্মকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ডক্টর ইউনূসের সাম্প্রতিক বিবৃতিতে বাংলাদেশের ওপর হস্তক্ষেপ করার জন্য বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। তার এ ধরনের বিবৃতি বা মন্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। যে সময়ে বাংলাদেশের একাধিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা দুর্নীতি অপরাধের বিচার চলমান রয়েছে, ঠিক সে সময় তিনি বাংলাদেশের উপর
আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করছি। তার এই সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত হবে এবং হত্যাকারীদের চিহ্নিত করা হবে। আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে, খুব কাছে থেকেই অনেককে গুলি করে। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, অনুপ্রবেশকারীরাই কোমলমতি শিক্ষার্থী আন্দোলনে সহিংসতা করেছে। যে কোনো অন্যায়, যে কোনো হত্যার বিচার হতে হবে। আমরা সেই কাজটি বর্তমান সরকার করছেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশ। আজও ঢাকা ও আশপাশের 4 জেলায় রাত 8টা পর্যন্ত 13 ঘন্টা শিথিল ছিল কারফিউ। সারাদিনই কর্মব্যস্ত ছিল রাজধানী। সড়কে বেড়ে যায় যানবাহনের চাপ। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা যায় যানজট। বাড়তি ভোগান্তি যোগ করে বৃষ্টি। সব মিলিয়ে অফিসগামী ও কর্মজীবী মানুষের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। এদিকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন নগরবাসী। অসহনীয় যানজটের কবলে পড়েন কর্মজীবী মানুষ। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, 3 আগস্ট পর্যন্ত দেশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চলতি মাস জুড়ে বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 3 দিন যাবত উপকূলীয় অঞ্চল সহ দেশের উপরে মৌসুমী বায়ুর সক্রিয়তা বেড়েছে। মৌসুমী বায়ু অ্যাক্টিভ হয়েছে, বিদায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। এই মুহূর্তে সাগরে কিন্তু কোনো লঘুচাপ বা নিম্নচাপ এগুলো কোনো কিছু নেই। বজ্র মেঘমালার জন্য উত্তর বঙ্গোপসাগর খারাপ হয়ে যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এবং মংলা, তাদেরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছি। বৃষ্টি আর যানজট, রাজধানীর রাতের পরিস্থিতি জানবো সহকর্মী এমআর আসাদের কাছ থেকে। আসাদ, এই মুহূর্তে আপনি কোথায় আছেন এবং কেমন দেখছেন রাজধানীর চিত্র? আমি এখন আছি রাজধানীর শ্যামলী মোড়ে এবং আপনি আমার পেছনে যে দেখতে পাচ্ছেন যে পরিবেশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে বৃষ্টি থেমে থেমে হচ্ছে। দুপুরের পর থেকেই রাজধানীতে কিন্তু থেমে থেমে মুষলধারেও বেশ কয়েকবার বৃষ্টি হচ্ছে, বা যেটাকে আমরা টিপ টিপ বৃষ্টি বলি সেটিও কিন্তু পড়েছে। তবে বৃষ্টি টানাই ছিল, কখনো কিন্তু আসলে যে ঘন্টার খানেকের জন্য বৃষ্টি থেমেছিল এরকম ছিল না। তার উপরে ছিল সারাদিন কারফিউ ছিল। কারফিউ পর 8টার পর সেটা শিথিল হয়। তারপরও এর ওপর আবার যুক্ত হয়েছে আজকে কোটাবিরোধী আন্দোলনকারী যারা ছিলেন তাদের কিন্তু আজকে কর্মসূচিও ছিল। সব মিলে আমরা বিকেল পর্যন্ত যে সময়টাতে আসলে সড়কগুলোতে সবচেয়ে বেশি যানবাহনের চাপ থাকে সেটা কিন্তু তুলনামূলকভাবে ধানমন্ডি, শ্যামলী এবং যে টেকনিক্যালের মোড়, এই গাবতলী পর্যন্ত এই জায়গায় কিন্তু তুলনামূলকভাবে এই সড়কটিতে মিরপুর রোড যেটিকে আসলে আমরা বলি, সেখানে কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় যানজট অনেকটাই কম ছিল। তবে এই যে যানজট কম থাকার অন্যতম কারণ ছিল যে একে তো কারফিউ, তাছাড়া ছিল আন্দোলনকারীদের কর্মসূচি, এর উপরে যুক্ত হয়েছিল টানা বৃষ্টি। এবং সব মিলিয়ে আসলে এই যে বৃষ্টি, কারফিউ এবং কোটাবিরোধী আন্দোলনের প্রভাবেই কিন্তু মূলত আমরা দেখেছি যে সড়কে যানজটটা তুলনামূলকভাবে একটুকি কম ছিল। তো এখনও কিন্তু দেখেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু বিকেলে যে যানজটটা ছিল না সেটা কিন্তু সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কিন্তু সড়কে আমরা যানজট দেখতে পাচ্ছি। তাসনুভা। আসাদ, আপনাকে ধন্যবাদ। 13 দিন বন্ধ থাকার পর সীমিত আকারে চালু করা হলো স্বল্প দূরত্বে ট্রেন চলাচল। সকালে বিভিন্ন গন্তব্যে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে যায় লোকাল ও কমিউটার ট্রেন। জয়দেবপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বিভিন্ন ট্রেন। পাশাপাশি ঢাকা চট্টগ্রাম রুটে চলছে মালবাহী ট্রেন। তবে আন্তনগর ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক ভাঙচুর ও সহিংসতার কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘোষণা অনুযায়ী 5 জিবি ডাটা প্যাকেজ গ্রাহকদের বিনামূল্যে দিতে হবে প্রতিটি অপারেটরকে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে তিনি আরও জানান, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতে ক্ষতির পরিমাণ 18,000 কোটি টাকা। আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে বাধ্য করেছি যাতে 5GB আর কি তারা তখনই দেয়। আমরা যদি ওই সময়ে তারা বলেছে যে তাৎক্ষণিকভাবে একটা যদি কমন প্যাকেজ হয় তাহলে তারা একসাথেই 19 কোটি সিমে গ্রাহকের জন্য দিতে পারবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা 10 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেবে ঢাকা শিক্ষা বোর্ড। এর আগে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। শোকের মাস আগস্ট প্রসঙ্গ। শুরু হলো শোকের মাস আগস্ট। 1975 সালের এই মাসেই বাঙালি হারায় তার 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগস্টের এক কাল রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ পরিবারের 16 সদস্য ও স্বজনেরা। 2004 সালে এই আগস্টই আবার ফিরে আসে কলঙ্কিত গ্রেনেড হামলা নিয়ে। বাকিটা জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। হাজার বছরের সেরা মানুষ শেখ মুজিব। শোকাবহ আগস্টের শুরু আজ, বাঙালির অসীম বেদনার মাস। এ মাসের 15 তারিখে ইতিহাসের এক ভিন্নতম হত্যাকাণ্ড থেকে শুধু জাতির জনক নন, বঙ্গমাতার সাথে রেহাই মেলেনি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, ভগ্নিপতি আব্দুর রব শ্রেণিয়াবাদ, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজুমনি ও কর্নেল জামিল সহ পরিবারের 16 জন সদস্য ও আত্মীয়ের। পরবর্তীতে আবার এই আগস্ট বাঙালির কাছে ফিরে আসে করুণ কলঙ্ক নিয়ে। 2004 সালের 21 আগস্ট জাতির পিতার কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী, আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমান সহ 24 জন নিহত এবং 5 শতাধিক নেতাকর্মী আহত হন। প্রতি বছর এ মাসটিকে শোকের মাস হিসেবেই পালন করে বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়া সংগঠন আওয়ামী লীগ। আর 15 আগস্ট পালিত হয় জাতীয় শোক দিবস হিসেবে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 31 জুলাই সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে মোমবাতি প্রজ্বলন করে শোকের মাসের কর্মসূচির সূত্রপাত করে ছাত্রলীগ। বৃহস্পতিবার সকাল 11টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের রক্তদান কর্মসূচি পালিত হয়। এছাড়াও মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ সহ দলের সহযোগী সংগঠনগুলো, পালন করবে বাঙালি জাতি বাংলাদেশ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের নির্দেশনায় 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মৌন শোক মিছিল করেছে সকল থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন কাফরুল থানা আওয়ামী লীগ সভাপতি জামাল মোস্তফা, 94 নম্বর ওয়ার্ড সভাপতি মইজউদ্দিন ও সাধারণ সম্পাদক আমির উদ্দিন, 14 নম্বর ওয়ার্ড সভাপতি বেলাল উদ্দিন, 4 নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ মোল্লা, নগর আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, এম এ গফুর, সাইফুদ্দিন টিপু, আবু ইলিয়াস রাব্বানী লিখন, কাফরুল থানা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল হক ভুইয়া বাহার, মোহাম্মদ আলাউদ্দিন, 4 নম্বর ওয়ার্ড সহ সভাপতি হাজি মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান, সৈয়দ মোহাম্মদ মনির হোসেন, গাজী শফিক উদ্দিন ও ঢাকা মডেল ডিগ্রি কলেজের
কলেজের সভাপতি আলবেলি আফিফা লোরা সহ অন্যরা। শোক মিছিলটি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে 10 নম্বর গোল চত্বর সেনপাড়া পর্বতা হয়ে আদর্শ স্কুলে গিয়ে শেষ হয়। সংসদ সদস্য আলহাজ কামাল আহমদ মজুমদারের নেতৃত্বে আমরা মাঠে আসি থাকব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে শোক র্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বিকেলে ফেনী পৌরসভা চত্বর থেকে বের করা শোক র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে করা হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারী। বক্তারা বলেন, কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি জামায়াত শিবির সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। নিষিদ্ধ সংগঠন জামায়াত শিবির যদি ফেনীতে আবারও কোনো নাশকতার চেষ্টা করে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে। সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান সুসেন চন্দ্রশীল, পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে 3 জন অজ্ঞাতনামা ইরানি কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামেনি এই নির্দেশ দেন। তেহরানে গত মঙ্গলবার দেহরক্ষী সহ গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। গাজায় ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার সাংবাদিক ইসমাইল আল হৌল এবং ক্যামেরাম্যান রামি আল রিফি নিহত হয়েছেন। ইরানে গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়ার পারিবারিক বাড়ি থেকে ফেরার পথে তাদের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার মিনিট 15 আগেও তারা নিউজ ডেস্কে যোগাযোগ করেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর হামলায় শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকর নিহতের সত্যতা স্বীকার করেছে লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ। খেলার খবর, ক্রিকেট। তানজিদ তামিম ও আবু হায়দার রনির নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ায় নর্দার্ন টেরিটরিকে 112 রানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে 250 রান করে বাংলাদেশ। দলের হয়ে তানজিদ হাসান তামিম 55 ও পারভেজ হোসেন ইমন 47 রান করেন। নর্দার্ন টেরিটরির হয়ে হামিশ মার্টিন 4টি উইকেট নেন। জবাবে টাইগারদের বোলিং তোপে 138 রানে গুটিয়ে যায় নর্দার্ন টেরিটরির ইনিংস। বাংলাদেশের হয়ে রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহফুজুর রহমান রাব্বি 2টি করে উইকেট নেন। বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরে অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। 4 দিনের ম্যাচের জন্য দলকে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয়। আর ওয়ানডে সিরিজের কাপ্তান থাকবেন তাওহিদ হৃদয়। 6 আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে দল। 10 আগস্ট শুরু হবে 4 দিনের প্রথম ম্যাচ। দ্বিতীয়টি হবে 17 আগস্ট। 23 আগস্ট প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে 25 এবং সবশেষ ওয়ানডে হবে 27 আগস্টে। এ দলের সব খেলা হবে ইসলামাবাদে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আগরপাড়া। বাংলাদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি। আন্ডারগ্রাউন্ডে তাণ্ডব চালালে কঠোরভাবে দমন করবে সরকার। 75-এর পর স্বাধীনতা বিরোধীদের ক্ষমতার অংশীদার করা হয় বললেন প্রধানমন্ত্রী। হত্যা তদন্তে আন্তর্জাতিক সংস্থাকে যুক্ত হওয়ার আহ্বান। ডিবি হেফাজত থেকে 6 সমন্বয়ককে দেয়া হলো পরিবারের কাছে। গ্রেফতারকৃত সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দাবি সুশীল সমাজের। এবং মুষলধারার বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, যানজট, সীমাহীন ভোগান্তিতে কর্মজীবী মানুষ, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।